অন্তু, একা ছিলাম, কাজ করতেছিলাম, ভালোই তো ছিলাম। কি দরকার তোমার এখানে আসার? সকাল থেকে রান্না করতে পারতেছি, বাসন মাজতে হাত ক্ষয়ে যাবে না আমার? রাখো তো, যাও এখান থেকে। অন্তু কথা বলতে চাইল না, তবুও বিনয়ের সাথে বলল, আপনি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারেন ভাবি, আমি রান্না করছি। সবচেয়ে বেশি গা জ্বলে কখন জানো? জানি না আপনার বা কখন সবচেয়ে বেশি গা জ্বলে, আমার জানার কথা তো নয়। মার্জিয়া দাঁত খেঁচে আবারও সামলালো নিজেকে। আমার সামনে আসলে তুমি যতক্ষণ আমার সামনে থাকো, আমার গা তীর তীর করে পড়ে, বিশেষ করে তোমার শান্ত নরম কথায়। অন্তু আস্তে করে বলল, আচ্ছা, বুঝতে পেরেছি। থালা বাসন মাজা হলে রান্নাঘরে ছড়িয়ে থাকা কৌটা বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখতে লাগলো। মার্জিয়া বলল, আমার চাচাতো ভাইকে পছন্দ হয়নি তোমার? হয়নি এমন নয়। তাহলে কোনো জবাব তো দিলে না। আসলে ভাবি, এখন বিয়েই করতে চাই না আমি। বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না। আপনারা যেখানে খুশি ভালো মন্দ বুঝে দেবেন। ভেগে যাবে না তার গ্যারান্টি কি? অন্তু চুপ রইল। মার্জিয়া আবারও বলল, বিয়ে কেন করবা না? বয়স কি 15তে পড়ে আছে তোমার? কচি ভাবো নিজেকে? কমপক্ষে 22-23 বছর বয়স তোমার চলতেছে, মেয়ে মানুষ কি আবার 30 বছরে বিয়ে করে? বয়স একটু বাড়িয়ে বলেন। যাই হোক, পড়ালেখা অথবা সংসার দুটোই এককভাবে করতে হয়। আউটসাইড পিছুটান নিয়ে দুটোর কোনোটাই ভালো হয় না। সংসার করলে শুধু সংসার, পড়ালেখা করলে পড়ালেখা। অনার্সের আর 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। এরপর এলএলবি করে বা কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতে চাকরি পেতে হলেও চাপ কম নয় ভাবি। এখন বিয়ে নয় আপাতত। চোখ গরম করে তাকিয়েছিল মার্জিয়া। সে নরম সুরে বলল, আপনি কেন এত আগ্রহী আমাকে বিয়ে দিতে? অনেক কারণ আছে। একটু বলুন, আমিও শুনতে আগ্রহী। মশলা কষানোর ঝাঁঝ নাকে লাগতেই অন্তু কেসে উঠে মুখে ওড়না চেপে ধরল। তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে। তুমি খুব জানেলওয়ালা, নাটক করলেও বহুত কিছুই জানো না। তার উপর জোয়ান মেয়ে বাড়িতে থাকলে তোমার বাপ মায়ের চিন্তা না থাকলেও আমার হয়। তার উপর তোমার যে স্বভাব চরিত্র আর তেজ, ছেলে পাওয়া গেলেই হয়। আমার বোনের সংসার নড়বড়ে হয়ে গেছে তোমার জন্য। তোমাকে পড়ালেখা করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ। অন্তু যাও তো, আমার কথা বলতে মন চাচ্ছে না তোমার সাথে। খুব অগোছালো লাগলো কথাগুলো। অন্তুর মনে হলো ভাবি যা বোঝাতে যাচ্ছে তা আসলে পারছে না। চুপচাপ দাঁড়িয়ে রইল। খানিক পরে আপন মনেই বলল মার্জিয়া, একটা টাকা যৌতুক ফৌতুক কিচ্ছু চাইনি, তোমাকে পছন্দ হয়েছে, আরও 5-7 ভারী গয়না নিয়ে যাবে। হুম, তাতে অন্তুর সংকট কমতো একটু। বিক্রি করবেন নাকি আমায়? আর গহনা দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে। সংকট কমবে কি করে? কি এমন সংকট লেগেছে বাড়িতে যে আমায় বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে? দরজায় কেউ এলো। পাওনাদার। দীর্ঘশ্বাস ফেলল অন্তু। আমজাদ সাহেব ডাকলেন অন্তুকে। এদিকে আয় তো অন্তু। অন্তু মুখ বৃত করে গিয়ে দাঁড়িয়ে অবাক হলো। মুস্তাকিন মহান বসে আছে। কেন এসেছে এই লোক? সেদিন সে গিয়েছিল এই ব্যাপারে কিছু বলতে এসেছে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। এটা আমার মেয়ে। অন্তুকে বললেন, ও আমার ছাত্রী, হাই স্কুলে পড়তো। আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম। সৈয়দ মুস্তাকিন মোহান, পিভিআই অফিসার। নামটা কি ঠিক বললাম? মুস্তাকিন ইতস্তত হেসে মাথা নাড়ল। শুদ্ধতম হাসি, পরিপাটি এক সৌম্য চেহারায় পুরুষ মানুষ। পরনে পাঞ্জাবি থাকায় আরও ভালো লাগছে দেখতে। শাল চাদর জড়ানো। সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি। হালকা রঙা পাঞ্জাবিতে ফর্সা মতো শরীর, পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাতঘড়ি নজরে এলো। সুপুরুষের আখ্যা পাবার মতো সব কিছু আছে মুস্তাকিনের মাঝে। ভ্রুটা চটা পড়া, জোর ভ্রুতেই পুরুষ মানুষ এমনিতেই একটু বেশি নেশা ধরানো হয়। হাসিটা চমৎকার সুন্দর। বসে আছে বিনয়ীভাবে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে। মুচকি হাসি ঠোঁটে ঝুলছে। এভাবে কোনোদিন আগে পরখ করেনি কাউকে অন্তু। মুস্তাকিন বলল, আমি জানতামই না স্যার এটা আপনার মেয়ে। ছোটবেলায় স্কুলে দেখেছি বোধহয়। এরপর সেদিন ভার্সিটিতে একবার দেখা হয়েছিল, কিন্তু হিজাবের আড়ালে তার উপর বড় হয়ে গেছে। চিনতে পারার কথা না। সৌহার্দ্যপূর্ণ কণ্ঠস্বর। ভার্সিটিতে তুমি কি করছিলে ওখানে? সামাজিক খোঁজখবর থেকে বেশ দূরে চলে এসেছেন স্যার।
একটা ভয়ানক রেপ কেস ঘটে গেল আপনাদের এরিয়াতে। জানেন না সেটা তদন্তে আছি। স্যার স্যার করছিস কেন বাপ? তোরা কত বড় মানুষ হয়ে গেছিস, এসব ডাক শোনার যোগ্যতা পেরিয়ে গেছি। আমার থেকে বহুত বড় হয়ে গেছিস। আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি, আজ তো দেখছি নকশায় বদলে গেছে দেহের গড়নে। মুস্তাকিন মাথা নিচু করে হেসে ফেলল। স্যার, আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেতের বাড়ি খাওয়া ছাত্র। আপনারা কোনোদিন ছোট হবেন না, আর না আমি বড়। এসব কথা বলে আজও সেই একইভাবে লজ্জায় ফেলছেন। যেভাবে স্কুলে পড়া না করে গেলে অপমান করতেন, আজও নাম ধরে একবার ডাকুন, আমি নস্টালজিক হয়ে যাব নির্ঘাত। কিন্তু আপনার দীপ্তির সাথে সাথে অভিজাতও কমে এসেছে। স্যার, কোনো ট্রমাতে আছেন মনে আছে? আমজাদ সাহেব হাসলেন। কবে শিফট হয়েছিস দিনাজপুরে? মাস 6 হলো। আমজাদ সাহেব অন্তুকে ইশারা করলেন। চা। তার ধারণা ছিল পুলিশ বা সরকারি চাকরিজীবীরা সব আঙ্কেল টাইপের, তেলের ড্রাম মার্কা ভুঁড়িওয়ালা, টাকলু আর বয়স্ক, দেখতে বিকট ধরনের হয়। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, মামার বাড়িতেই থাকছিস? না, ফ্ল্যাট ভাড়া করে থাকছি। বৌমাকে আনলি না? ছেলে মেয়ে কয়েকটা হয়েছে, কবে মোড়ে টুড়ে যাব, দেখা করতে এলো না ওরা বাপের বুড়ো স্যারের সাথে? গম্ভীর মানুষটার এই সহজ দিকটা অনেকের অজানা, অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্তমনা হাস্যোজ্জ্বল রূপকে। হেসে ফেলল ও। স্যার, আগে এটা তো জিজ্ঞেস করতেন বিয়ে করেছি কিনা। আমজাদ সাহেব গম্ভীর হলেন। বয়স কত তোর? কত বলে মনে হয় স্যার আপনার? আমজাদ সাহেব আপদমস্তক দেখে বললেন, আন্দাজ করে কথা বলার অভ্যাসটাই আমার, তবে দেখতে বেশ ফিটফাট হয়েছে। আগের তো মুঠো ছিল, শরীরে মেদ নেই হয়ে গেছে, শুধু বড় বড় চোখ দুইটা আছে। মুস্তাকিন কপালে আঙুল ঘষতে ঘষতে ধীরে ধীরে হেসে ফেলল। লজ্জা পাচ্ছি স্যার। আমজাদ সাহেব বললেন। কন্যা রাশি তোর? মুস্তাকিন এবার শব্দ করে হেসে উঠল। নিঃশব্দে হাসলেন আমজাদ সাহেবও। মুস্তাকিন মুগ্ধের মতো চেয়ে রইল গৌরাঙ্গ মানুষটির সুলভ হাসির দিকে। তত্তরে তেজি হাসি সারের। মুস্তাকিনের সবচেয়ে প্রিয় শিক্ষক সর্বকালের সব শিক্ষকদের মাঝে। হালকা মেহেদির রঙে রাঙানো দাড়িতে সাদা লুঙ্গির সাথে ফতুয়া পরা লম্বা আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনকে বরাবর মুগ্ধ করে। মুস্তাকিন হাসি সামলালো। কেন স্যার, ছেলেদের লজ্জা পাওয়ার অধিকার নেই? অন্তু ট্রে ভর্তি নাস্তা আনলো। মুস্তাকিন বলে উঠল, স্যার, এটা ঠিক হলো না। আমজাদ সাহেব গম্ভীর হলেন। হ্যাঁ, এখন তুই আমায় ঠিক ভুল শেখা। স্যার, তা বলিনি আমি। আপাতত আর কিছু বলতে হবে না এই ব্যাপারে, তুলে নে এক এক করে। আম্মা পানি দিলে না? অন্তু পানি আনতে গেল। আমজাদ সাহেব বললেন, একসাথে দুপুরে খাবার সময়টুকু হবে। ভারী শোনালো কথাটা। মুস্তাকিন ভ্রু চুলকে হাসলো। এভাবে বললে সময়ের সাহস নেই না হওয়ার। কেকের একটা পিস উঠিয়ে নিয়ে হাতে রেখে বলল, অন্তিকের কি খবর? আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে। মুস্তাকিন বুঝলো স্যার কথা এড়াতে চাইছেন। সেও আর গেল না ওদিকে। আমি নিজেও ভেবেছিলাম না, অথচ ছোট ছোট চাচার বরদৌলতে হয়ে গেল, আর অমত করিনি। বিয়ে শাদী করবে না? স্যার একবার তুমি বলছে, একবার তুই। বেশ উপভোগ্য লাগলো বিষয়টা। কেকের টুকরো চিবিয়ে জবাব দিল, ভাবিনি এখনো। ভাবার সময় আসছে না, যাচ্ছি। সময় কথায় সংসারকে সময় দেবার মতো। সারাদিন দৌড়ের ওপর আছি। আমার তো জিনের মতো ওপর ঘাড়ে ভর করে আছে। 3 বেলা ফোন করে কান চিবোচ্ছে। দুপুরের খাবার বেড়ে দিতে মার্জি আইল না। অগত্যা অন্তুকে তদারকি করতে হলো। আব্বুই তুলে তুলে খাওয়াচ্ছিল, সে হাতে হাতে সাহায্য করলো। মাঝে মধ্যেই আব্বুর পুরনো ছাত্ররা আসে আব্বুর কাছে। এরকম সচরাচর দেখা যায় না। ছাত্ররা সচরাচর শিক্ষকদের ভুলে বসে, অথচ আমজাদ সাহেব শিক্ষকের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে। অন্তু গরুর মাংস তুলে দিল তার প্লেটে। সঙ্গে সঙ্গে মুস্তাকিন মুখ তুলল। গরুর মাংসে সমস্যা আছে আমার, খাই না। আমজাদ সাহেব বললেন, শুনে দিব্যি তো। আচ্ছা, আর একটা পরিষ্কার প্লেট নতুন করে ভাত তুলে দে। মুস্তাকিন বাধা দিল। ব্যাপার না, তার প্রয়োজন হবে না, আপনি শুধু মাংস তুলে নিন। অন্তু একটু অপ্রস্তুত হলো।
মাংস কি করে তুলবে? চামচ দিয়ে তুলতে গেল। মুস্তাকিন হাসলো। হাত দিয়ে তুলুন না, পাত থেকে চামচ দিয়ে মাংস তোলা যায়? প্লেট থেকে হাত দিয়ে মাংস তুলে নেওয়ার পর অন্তুর শরীরে অস্বস্তি চেপে বসলো। খাওয়া শেষ করে হাত মোছার জন্য গামছা চাইলো মুস্তাকিন। অন্তুর মনে হলো আগে যে দুদিন মুস্তাকিনকে দেখেছে খুব পেশাগত, শক্ত লেগেছিল, আজ একদম তা লাগছে না। সহজ, মিশুক ও ব্যক্তিসুলভ লাগছে। তোয়ালাতে হাত মুছে সেটা আবারও অন্তুকে ফেরত দেওয়ার সময় অন্তুর দিকে তাকিয়েছিল মুস্তাকিন। বেশ বেলাজ দৃষ্টি, অন্তুর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টাই যেন মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে তুলল অন্তুর দিকে মনোযোগী হতে। অন্তুর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন। প্রশাসনের লোকেদের একটা নির্দিষ্ট লম্বার উচ্চতা থাকে। একটা ঢোক গিলল মুস্তাকিন। ওড়নায় আড়াল করা মুখের ওপর দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধ হয়। বেশ অস্বস্তিতে পড়ল অন্তু। আমজাদ সাহেব হাত ধুতে রান্নাঘরে উঠে গেছেন, ভিমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে। মুস্তাকিন অন্তুকে জিজ্ঞেস করল, কোন ইয়ারে পড়ছেন? সেকেন্ড ইয়ারের ইয়ার ফাইনাল দেব। কোন কোন অনুচ্ছেদে? LLB। বাপরে, হবু উকিল ম্যাডাম। অন্তুর কি হলো জানা নেই, কেমন আড়ষ্ঠতা ভর করলো। মাথাটা নত করে মৃদু হেসেও ফেলল। এই প্রথম বোধহয় সে আর 5টা মেয়ের মতো কারো সামনে বেশ অপ্রস্তুত আর সংকুচিত হয়ে পড়েছে। মুস্তাকিন নিচু আওয়াজে বলল, এই জন্য সমাজের কুকীর্তি নিয়ে বেশ ক্ষোভ আছে আপনার মাঝে। অন্তু কথা ঘোরালো। আমি আপনার অনেক ছোট বোধহয়, আপনি বলেছেন, শুনতে ভালো লাগছে না। ঘাড় চুলকালো মুস্তাকিন। খুব বড় না, মানে অতটা, অন্তত বড় না যে চোখে লাগবে। আমি যখন 8-এ পড়তাম আপনি 3 অথবা 4-এ ছিলেন বোধহয়। মনে নেই। আমি মেয়েদের তুমি বলতে পারি না, নিজের কাছে খুব লেম লাগে ব্যাপারটা। এরা মায়ের জাত, এদের সামনে খুব কুকড়ে যায় আমার তেজ আর শক্তি। বলা চলে মেয়ে জাতিকে ভয় পাই আমি। মানে ধরুন কি থেকে কি হয়ে যাবে, কোথাও অসম্মান বা তাদের মনে কষ্টের কারণ হবে আমার কোনো কথা বা আচরণ, অভ্যাসগত কারণে হলেও আপনি থেকে তুমিতে আসা খাটুনির কাজ হবে। মুস্তাকিনের বলার ধরনটা অবলীল ও সরল ছিল। অন্তুর ভালোই লাগলো শুনতে, হাসি পেল অল্প। আব্বুর ছাত্রের মুখে আব্বুর আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হলো অন্তুর। এই আদর্শই তো সে ছোটবেলা থেকে দেখেছে আব্বুর মাঝে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে আমজাদ সাহেবের পেছনে গেল মুস্তাকিন। আমজাদ সাহেব আবারও বসলেন নিজের জমি জমার সমস্যার কথা তুলে। সব খুলে বলেছেন, আবারও একবার মনে করালেন। চলে যাওয়ার সময় দরজা অবধি গেলেন আমজাদ সাহেব। আবার আসবে, কিন্তু অবসর সময়টা কাটাতে চাই না আজকাল। মুস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘোরালো। কিছু খুঁজে চললেও তার চোখ দুটো অকারণেই বোধহয় এই অযাচিত অপ্রাসঙ্গিক চোখের চাহিদা। ব্যতিক্রমে মস্তিষ্ক মনোযোগী হয়। সেদিন অন্তু কার্যালয় থেকে আসার পর বেশ কয়েকবার খেয়ালে এসেছিল অবশ্য এই আলাদা ধাঁচের অপরিচিতার কথা। দেখা পেল টেবিলের ওপর ছিটিয়ে থাকা থালা বাসন গোছাচ্ছে। স্যারকে বিদায় বলে সামান্য গলা উঁচিয়ে অন্তুকে বলল, আসি উকিল ম্যাডাম, মন দিয়ে পড়ুন। আউটসাইডে চিন্তা না করলে বোধহয় আপনার জন্য ভালো। সমাজ দেখার জন্য আমরা আছি। আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতায় হতে হবে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। দোয়া করিস বাপ, একই জেলায় আছিস, তোদের জুনিয়র দেখে শুনে রাখিস রাস্তাঘাট। যেসব কিছু ঘটছে ভার্সিটিতে, চিন্তা হয় ওকে নিয়ে। খুব বেপরোয়া হয়েছে। বেপরোয়া না, সাধারণত আজব বয়ে আনে। মুস্তাকিন আবারও একবার তাকালো অন্তুর দিকে। আপনার মতোই হয়েছে স্যার। আসি, ফ্ল্যাটে যাবেন সময় করে, 1 কাপ চা খেয়ে আসবেন ছাত্রর হাতে। অন্তু এবার তাকিয়ে দেখলো বাইরের দিকটা। শালটা কাঁধের ওপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন। অন্তুর চোখের সামনে জয় এসে দাঁড়ালো। ঘৃণায় মুখে বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়ল। এই শাল, রোদ চশমা, পাঞ্জাবি সব বিষয়ে জয়কে দেখছে অন্তু, অথচ এমন সুপুরুষ লাগেনি। পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে, অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটা আছে।
হুট করে দুজনের তুলনা করে ফেললো কেন অন্তু জানে না, কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষ চরিত্রে উপস্থাপন একটু ভাবতে বাধ্য করলো ওকে। অন্তুর একা খেতে বসে খাবারে অনীহা এসে যাচ্ছিল। ভাবির ঘরে গিয়ে দেখলো ভাবি উপর হয়ে শুয়ে আছে, ডাকলো, ভাবি আসুন খেয়ে নি, দুপুর পেরিয়ে যাচ্ছে। আমি খাবো না, মাথা ধরেছে খুব, দেখো না আমায়। শরীর খারাপ নাকি আপনার? জ্বর টর আসবে হয়তো, চা বানিয়ে দেবো, খাবেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আর খেলো না। চা খাওয়া যায়। আপন মনেই একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। তার পরনে সাদা শাড়ি, তার উপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা। সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিক্সা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ভাবনা ভঙ্গ হলো, পানি ফুটে গেছে। চা পাতি ঢেলে দিয়ে আরেক ভাবনায় মন গেল। চোখের সামনে চিরাচরিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া, আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে এগিয়ে চলার মাঝে দূরত্ব কতটুকু, আর সেই দূরত্বের রাস্তাটা সহজ কতটা, ঝঞ্ঝাট আর ঝড়ো হাওয়ার বেগ কেমন, কম না বেশি, রাস্তায় বিছিয়ে আছে রক্ত গোলাপের কাঁটা নাকি রক্ত রঙা কৃষ্ণচূড়ারা, তবে রাস্তার রংটা লালচে, এটা কল্পনায় এলো। আমরিন, অন্তু পেছনে ফিরে তাকালো। জয় হাসলো আর নিজস্ব ভঙ্গিতে। তোমার একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব। অন্তু চোখ বুঝে গাঢ় শ্বাস ফেললো। স্যার, রাগ করছো কেন? মামা একটা বিয়ে করায় দেয় না, আর তার কোনো মেয়েই পছন্দ হয় না, কিন্তু আমার তো বয়স হয়েছে। চট করে হেসে ফেললো কথার মাঝেই। আচ্ছা যাও, এখন চুমু টুমু বাদ, বিয়ের পর মন ভরে চুমু খাবো, ঠিক আছে? অন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জয়ের ভয়ে পেছনের ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে। জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। হাসতেছিস কেন? আবার প্রেমিকাকে আমি চুমু খাইবা এখানেই উপভোগ কর শালা, উপভোগ কর, হাসবি না, নো হাসাহাসি। অন্তু চলে গেল। জয় হাতের তালু উঁচিয়ে ধরল। আরে কথা তো শুনে যাও। কথা অসম্পূর্ণ রেখে জোরে শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়ল জয়। প্রাণ খোলা হাসি হাসছে সে। পা বাঁকিয়ে কুঁজো হয়ে দুই হাঁটুতে হাত রাখল। হাসি থামছে না ওর। ছেলেরা দেখলো জয়ের মন খোলা অট্ট হাসি। ওরাও হেসে ফেলল। কোনো মানুষই একক রূপী হয় না, সবারই ক্ষেত্র বিশেষ একাধিক রূপ থাকে। জয়েরও আছে একের অধিক ভিন্ন ভিন্ন রূপ। অন্তুকে জ্বালাতে পেরে যে সে পরিতৃপ্ত, অন্তুর বিরক্তি তাকে আনন্দ দিচ্ছে, এই হাসি তারই বহিঃপ্রকাশ। অন্তুর কানে অবধি পৌঁছালো সেই হাসির আওয়াজ। জয় ঠোঁটে সিগারেট চেপে লাইটার চাইলো কবিরের কাছে। ভাই, আপনি কি মেয়েটার সত্যি? গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয়। নিজের কাজে কাজ রাখ, যা। আলিম ঠোঙা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য। জয়ের পছন্দ পেয়ারা। পথে হাঁটতে হাঁটতে পেয়ারা বন্টন করলো সবাইকে। পথে যেসব জুনিয়রদের সাথে দেখা হলো, ওরা সালাম দিয়ে হাত মেলাতে এলো। সকলকে দিল একটা একটা করে। এক মেয়ের ওড়না গলার সাথে ফাঁসির দড়ির মতো পেঁচানো। জয় একবার আপাদমস্তক দেখে বলল, গলার দড়িটা হয় খুলে ফেলো অথবা গায়ে রাখো, ফাঁস টাস লেগে মরে গেলে সেই দোষও আমার হবে। লোকের ভেতরে আমাকে দোষারোপ করার জীবাণু ছড়িয়ে গেছে। আদারওয়াইজ আমার আবার মুখ ভালো না, সাথে চোখ তো আরও খারাপ। আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে। ধরো পেয়ারা খাও। শহীদ মিনার চত্বরের সিঁড়িতে বসল। আশেপাশে মেয়ে ছেলেরা বসে হাসাহাসি করছিল, একে অপরের গায়ে ঢলে পড়া হাসি। জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকালো একবার সেই দিকে। থমথমে হয়ে উঠল আশপাশ। মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল সবগুলো সেখান থেকে। শেষ অবধি জয়ের ভাগে পেয়ারা জুটল না। রোজ হয় তার সাথে এমন, বিলাতে বিলাতে নিজের পাত খালি। সবাই একজোটে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে। জয় স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় নাড়ালো। খা তোরা, খাবো না আমি। কাতর স্বরে একযোগে ডেকে উঠল সবাই। জয় বিরক্ত হলো। এক একটা তো দেখতেছি সুপার ড্রামা কুইনের মেল ভার্সন। পেয়ারার বদলে অমন করে কলজে কেটে দাও দেখি সমুন্দির চ্যাংরার। সারানা পিস পেয়ারা খা তোরা, আমার লাগবে না। পারলে একটা মিষ্টি স্বাদের বেশি করে জর্দা মেরে পান কিনে দে, সিবই।
কবির একটা দারুণ কাজ করলো। নিজের হাতের পেয়ারাটা জয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ডান দিকে গেল। যে মেয়েটাকে জয় পেয়ারা দিয়েছিল সে তখনও দাঁড়িয়েছিল। তার কাছে গিয়ে বলল। পেয়ারা দাও। মেয়েটা অবাক হলো, বুঝলো না, বলল। কবির পেয়ারাটা কেড়ে নিল, দৌড়ে এলো দলের কাছে। কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করলো না, কথা বলল না। খানিক সময় যেতেই সবাই হু হা করে হেসে উঠল। রাহাত কাঁধ থাপড়ায় কবিরের। মামা কি কামটা করলি, কেড়ে নিয়ে চলে এলি? ভাই তোকে আমি এবছরের সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ডটা দেব। সাথে থাকবে 2 বালতি পেয়ারা ভাজি এবং পেয়ারার হালুয়া। কবির গম্ভীর মুখে বলল। ভাই, একটা ডাউট, আপনি আসলেই যদি মেয়েটাকে ভালো না বাসেন তাহলে? জয় চোখ তুলল। আমি যা বলি করি তা যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগে সায় দিত, মিঠা কথা বলতো, আর চোখে তাকাতো, দেখতো আমায়, লজ্জা পেত। যে লজ্জায় লজ্জা না থাকে আসলে নির্লজ্জতা। 2-1 দিন গেলে গা ঘেঁষতো, এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করতো। এরপর যে কোনো মেয়েই করতো, ভয়ে হোক অথবা ইচ্ছে করে। ওদেরকে জ্বালানোর কিছু নেই, সুতো না টানতেই গায়ে আশ্রে পড়া সব। ওদের জ্বালালে বিরক্ত হতো ওরা, বা সেটা কি জ্বালানো হতো না, নিজের ব্যক্তিত্ব আর পদের নাম বিসর্জন দেয়া হতো। ঠিক কথা ভাই। ভার্সিটি ক্যাম্পাস ফাঁকা প্রায়। জয় সিগারেটে টান দিল আর একটা। আমরিন সেরকম? না ভাই। আমার আচরণ, কাছে যাওয়া, কথা বলা সবেতে ওর গা সিটমিট করে ওঠে, ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল যেরকম। আর এখানেই মজাটা, তুই জানিস না আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। ধরে নে একটা আজাব আমি ওর কাছে। আসলে ওকে বিরক্ত করার ইন্টারেস্টটা এখানেই। কিন্তু ভাই। রাহাত, সার দেয়া আর ছেড়ে দেয়াকে গুলিয়ে ফেলিস না বাপ। সার দিয়ে রেখেছি, সুতো আমার হাতে। সুতো জড়াতে শুরু করলে হুড় মুড়িয়ে এসে আমার খপ্পরে পড়বে। ও আমাকে চ্যালেঞ্জও করেছে জানিস। আর কাউকে কিছু বলতে দিল না, কবিরের দিকে তাকালো। এ অমলেট, গিটার দে আমার। ওর কোলে গিটার তুলে দিল কবির। তাতে টুংটাং সুর তুলে বজ্রকণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে গিয়ে উঠল। গা দুলিয়ে হেসে ফেলল নিজেই। ছেলেদের অবস্থাও বেকায়দা। জয় গিটার নামিয়ে রেখে সিঁড়ির দিকে ঝুঁকে বসলো। গা কাঁপিয়ে হাসছে, হাসির দমকে শরীর দুলছে তার। ছেলেরা ভীষণ ভক্ত জয়ের। নেতা নেতা ভাব, সভ্যতার বড় অভাব। সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। জয় ডাকলো। এই শোন, এদিকে আয়। ছেলেটা এসে দাঁড়ালো। জয় আগাঘোড়া চোখ ওপর নিচ করে দেখলো একবার, প্রশ্ন করলো। নাচতে পারিস? ছেলেটা বোকার মতো চেয়ে আছে। জয় বিরক্ত হলো। নাচতে পারিস নাকি? ছেলেটা না বুঝেই বোধহয় ঘাড় নাড়ল। জয় জিজ্ঞেস করলো। কি কি নাচ পারিস? কথা শেষ করে কবিরের দিকে কাঁধ ঝুঁকিয়ে চিবোতে চিবোতে বলল। আজকাল খুব শ্বশুরি টের পাচ্ছি, ভেতরে আগুন বেড়ে গেছে। কবির উদ্ভট হাসলো। ভাই কি কন না কন, দিনের বেলায় কেমনে কি, রাতে একটা ব্যবস্থা হবে না হয়? ভ্রু জড়ালো জয়। দিনের বেলা শ্বশুরি ওঠা যাবে না নাকি? এখন বুঝতেছি মানুষ বিয়ে কেন করে, দিন হোক বা রাত, যখন তখন ফুল টাইম। ভাই আপনিও জীবনে বিয়ে শাদী করবেন? মানে আপনার হাবভাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন। কথা খারাপ বলিসনি তুই। আমিও ভাবছি কয়দিন ধরে তোকে একটা বিয়ে দেব, এরপর বউটাকে আমি আর তুই ভাগ করে নেব। ভাগাভাগি এক মহৎ মানসিকতার পরিচয়। সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। সপ্তাহে 3 দিন তোর, 3 দিন আমার, বাকি শুক্রবারটা আমার বোনাস। রাহাত হেসে গড়াগড়ি খায়। ভাই ওর বউ, কিন্তু বোনাস আপনি কেন পাবেন? বিয়ে কে দেবে হে শালা? যেই ফকিরের সিন্নি খাও সেই ফকির চেনো না? তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে? ভাই কিন্তু আপনি বিয়ে করবেন না কেন? জয় পেয়ারাতে কামড় দিল। পুরুষ 2 প্রকারের, 1 বিবাহিত, 2 জীবিত। তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না, বেঁচে থাকার কোনো টেস্টই নেই। থু। ভাই তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না? জয় মাথা নাড়ল। চান্সই নেই। নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটাকে বলল। একটা জম্পেশ বেলি ডান্স দে তো, নাচ। কবির ফিসফিস করল। ভাই ও তো বেটা মানুষ, ওর বেলি ডান্সে আপনার আগুন কেমনে নিবলো?
ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকে আঙুলে তুড়ি বাজিয়ে তীব্র বিরক্তি নিয়ে সামনের রাস্তার দিকে আঙুল ইশারা করলো। এ যা, ভাগ এখান থেকে, যা সামনে থেকে সর। শোন, আবার যাইয়া উপর মহলে কমপ্লেইন করবি না। এটা র্যাগ না রে পাগলা, আমার ভালোবাসা। আমি আসি কিছুদিন, আর বদনাম ভাল লাগে না আজকাল, বয়স হচ্ছে তো। প্রফেসর এইদিকেই এগিয়ে আসছেন। জয় উঠে দাঁড়িয়ে আর একটা লম্বা টান দিল সিগারেটে। স্যার যখন একদম সামনে এসে দাঁড়ালো, তার মুখের সামনে একবার ধোঁয়া ছেড়ে তারপর তা মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল। সালাম স্যার, কি অবস্থা? তোমার কি অবস্থা? হাত দুটো মাথার উপর তুলে অলস ভঙ্গিতে বলল জয়। বিন্দাস চলছে। নাক কুচকালেন প্রফেসর। কি করছো আজকাল? যা করছি। আপনি স্যার মানুষ, বলা ঠিক হবে না। আপনাদের একটা ইজ্জত আছে না? এত রং তামাশার ভালো থাকা থাকি আছে কোত্থেকে? মাথার উপর থেকে হাত নামালো জয়। ভালো থাকা একটা পেশা স্যার। পেশা? প্রফেসর স্যার কপাল কুচকালেন। মাথা নাড়ল জয়। জি স্যার, পেশা। তাই নাকি? স্যার রেগে যাচ্ছেন। জয় তাতে লম্বা হাসল। হ স্যার, এই পেশায় দরকার যা ইচ্ছে তা করার ক্ষমতা আর মন মানসিকতা। যখন যা ভালো লাগবে, যাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে, তা করার সাহস এবং পাওয়ারটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায়। সেটা খারাপ অথবা ভালো, এই চিন্তা করলে আপনি এই পেশার যোগ্য না। তাইলে আপনাকে ওই মাল গিলে ডিপ্রেশন কাটাতে হবে। তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মাল গোলা না, সিগারেট টানো না? ওটা তো ইস্টাকিল স্যার। জোয়ান ছেলে পেলে আমরা রাত হলে 2-1 প্যাক মাল পেটে না ফেললে চলে। এবার চূড়ান্ত রাখলেন স্যার। বজ্জাত ছেলে, তোমার সাথে কথা বলা তো উচিত হয়নি আমার। এমন ভাব করছেন যেন আজকেই প্রথম কোনো অনুচিত কাজ এবং শব্দের সাথে পরিচয় হলো আপনার। দিনে কয়টা উচিত কাজ করেন? যেসব কাজ করেন আপনি, আমি তত খারাপ না। মুখ খুলেন না স্যার, বদনাম করছেন মুখের ওপর। এদিক ওদিক তাকাচ্ছে আর কথা বলছে জয়। এটা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো সময় চোখের চাহনি এবং ঘাড় স্থির থাকে না, পাখির মতো তাকি তুকি চলতে থাকে। প্রফেসর জিজ্ঞেস করলেন, কবে এসেছো ঢাকা থেকে? আবার ঢাকা ফেরার সময় হয়ে এলো। আপনি আসার কথা বলছেন? পরীক্ষা কবে? পরশুদিন যাব। পাখিদের মতো চোখের চাহনি এবং ঘাড়টা সর্বক্ষণ ছটফটে চঞ্চল বেপরোয়া জয়ের। প্রফেসর বললেন, ভালো হও, বকাটে হচ্ছ দিন দিন। একটা বিয়ে দিয়ে দেন তাইলে ভালো হয়ে যাই। তোমাকে মেয়ে দেবে কে? এমন বাপ নেই দেশে আমার জানা মতে। দিনকে দিন যা হাবাতে হচ্ছ, 1 নম্বরের ম্যানারলেস তুমি। জয় সোজা হয়ে দাঁড়ালো, নাক শিউড়ালো। দিলে তো মুডটার আব্বা আম্মা করে। ম্যানার্স কি জিনিস? হোয়াট ইজ ম্যানার্স? সেটা খায় না, গায়ে মাখে। ম্যানার্স আর আমি একসাথে? এই অসম্ভব বাক্যটারে উচ্চারণ করার খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে। যান যান, কোথায় যাচ্ছিলেন যান। আপনার উদ্দেশ্যে সম্মান দেখিয়ে আবার সিগারেটটা ফেলে দিলাম। 18 টাকা একটা সিগারেটের দাম। গম্ভীর মুখে তাকালেন স্যার। শুক্রবারে না? এগিয়ে গেলেন প্রফেসর। জয় আনমনেই বলল, শুধরালে কি আপনার মেয়ে বিয়ে দেবেন আমার সাথে? স্যার পেছনে ফিরলেন। কচুদেব। জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল, লাগবে না, ওটা আপনি জুস করে খাইয়েন, পেট কমবে। আমার অ্যালার্জি আছে, গা চুলকায়। স্যার কপালে হাত ঠুকলেন। কবির জিজ্ঞেস করলো, কি করবেন ভাই এখন? তুলির শ্বশুর বাড়ি যাব, কোয়েলকে আনতে যাব। সীমান্ত শালার চুলকানি বেড়েছে, ভালো একটা মলম কিনে দিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি। জনসেবা করাই তো কাম আমার। ভাই মাইরেন না ওরে, সামনে কিন্তু নির্বাচন। হামজা ভাই জানলে আমি শেষ। নতুন একটা বাছাই অনুষ্ঠিত হবে আবার, কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না। হামজা জয়কে বলেছিল, আমার পদটা তুই নে, নমিনেশন পাইয়ে দেবো আমি। জয় জানিয়েছে। শখ নেই, এই পদবি ভারী পড়তেছে আমার উপর। এইটাই কখন জানি অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেবো নে। মালটার খেয়েছিস? মাথা ঠিক আছে? পদ কি মুড়ির মহাতোর কাছে? ভাই, ভালো হওয়া সহজ কাম, ঠিক ততটাই কঠিন হলো ভালো হওয়ার নাটক করাটা, যেটা আমাকে ছাত্র নেতা হিসেবে প্রতি মুহূর্তে করতে হচ্ছে। কোনো রকম অসভ্যতা, অশালীনতা, উশৃঙ্খলতা চলবে না। সারা মার্কা কথা একখান। কেন বাল? আমি যদি আসলে ভালো না হই, তাইলে আমি নাটক করবো কে? তাও আবার বিনা পয়সায়। আমি ভালো না, তবুও মানুষের মনোরঞ্জনের জন্য নাটক করতে হবে? যাত্রাপালার জোকারা আমি?
এসব ভারী নাম, ভালো মানুষের পদক, কর্তব্যপরায়ণতা, এসবে গা চুলকানি আছে আমার। তবুও শুধু রয়ে গেছি ক্ষমতা হাতে রাখার জন্য, নয়তো এই বালের পদ আমার সাথে যায় না, তুমিও জানো। হামজা গম্ভীর চোখে তাকালো। হামজার চোখের মনে আলোক তারার মতো কালো রঙা, তাতে যেন চোখের দৃষ্টি আরো সুচালো লাগে দেখতে। জয় বোঝানোর মতো করে বলল, স্যার, আমার কথা বোঝার চেষ্টা করো না কেবল। আমি আমার স্বাধীনতা হারায়ে ফেলেছি এই দায়িত্ব পালনে। নেতার মেলা গুণ থাকা লাগে, আমার নাই। প্রতিদিন আর্মিন আমার সাথে যা করে যাচ্ছে, তুমিও কও কেন সহ্য করতে হইতেছে? আমি চাইলেও কোষে 4টা থাপ্পড় লাগায় কানে ঝিঝি ডাকাতে পারি না, মন ভরে বকতে পারি না শালিরে, কারণ আমি ছাত্র দলের লিডার। হামজা এ ব্যাপারে কিছু বলল না, সতর্ক করলো। বাড়ি থেকে বের হবি না। হলে কি? হামজা শীতল চোখে তাকালো। এ কথার খেলাপি হলে নিজের হাতে হাঁটুর হাড় ভাঙবো আমি তোর। মাঝারের ছেলেরা 3 বেলা নজর রাখছে বাড়ির উপর। তোর ভাবি ওই বাড়ি যাবে বলে জিদ ধরে বসে আছে। বিকেলে সম্মেলন আছে, একটা হাঙ্গামা হবেই হবে। সাবধান করলাম, বাইরে যাস না। জয় ঘড়ি দেখল, 10টা বেজে বেলা। ছাদে গিয়ে কবুতরের খাবার দিয়ে 2টো কবুতর ধরে আনলো কচি দেখে। তরুকে ডেকে বলল, পাতলা ঝোল রান্না করতে বলবি, মামি আর আমি খাবো। মামির শরীর ভালো? এখন ব্যথা কম? আপনি কোথায় যাবেন? হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করেছে। আমি গিয়ে বলে দেবো আপনি বের হচ্ছেন। জয় চোখ বুলালো তরুর ওপর। ভাড়ায় চালি তো? হামজা ভাই ভাড়া দেয় তোরে আমার পেছনে লেগে থাকতে? কানটা 2 চড়ে গরম করে দেব সম্বন্ধীর চিংড়ি। হামজা রুমে এলো। রিমি বিছানার ওপর বসে আছে, গায়ের ওড়নাটা পরিত্যক্ত হালে বিছানায় পড়ে আছে, খেয়ালহীন উদ্ভ্রান্তের মতো বসে আছে। হামজা গিয়ে বসলো সামনে। সকাল থেকে খাওনি কেন কিছু? আপনার পয়সায় কেনা কিছু খাওয়ার রুচি আসছে না। হামজা চরম ধৈর্যশীল পুরুষ, তবুও যেন ধপ করে আগুন লেগে গেল ভেতরে। তা গিলেও ফেললো মুহূর্তে, হাসলো অল্প। তাহলে কার পয়সায় খাবে? স্বামীর পয়সায় তো খেতে হবে তোমাকে। আপনি স্বামী? হিসেব তো তাই আসে। ওই হিসেব ভুল ছিল। তাই নাকি? তো এখনকার নতুন সঠিক হিসেবটা কি? আপনি জানোয়ার, জঙ্গলি পশু, অত্যাচারী, ক্ষমতালোভী কুকুর। আমি আপুর কাছে যাব যখন বলেছি তখন যাবই। আপনি জানেন আমার জিতকে। আপনাকে চেনাতে ভুল ছিল অনেক। হামজা নিজে উঠে গিয়ে খাবার আনলো। তা রিমির সামনে রাখতে প্লেট ধরে গায়ে জোর দিয়ে ছুঁড়ে ফেললো রিমি। হামজা তাকিয়ে দেখলো একবার প্লেটটা। রশিদা খালা দৌড়ে এলেন। প্লেট উঠাতে গেলে হামজা বলল, হুম, রশিদা তাকালেন। হামজা দুধারে মাথা নাড়ল। আপনি যান, যে হাত থেকে পড়েছে ওই হাতেই উঠবে, সমস্যা নেই, যান আপনি। রিমিকে জিজ্ঞেস করলো, কি করবে ওই বাড়ি গিয়ে? দেখব নিজে চোখে। আপনার মতো জানোয়ারের হাত কোনো বাড়িতে পড়লে সেই বাড়ির হাল কি হয়। চোরমার হয়ে যায়, তা দেখে কি হবে? ফুঁসে উঠল রিমি। আপনার এখনো আফসোস নেই এসব নিয়ে? অভ্যাস নেই আফসোস করার। আমি নিজের কাজে কোনোদিন আফসোস করিনি রিমি, সেটা যতই নিকৃষ্ট কাজ হোক না কেন। আমাদের কাজই বিতর্কিত, এটা পলিটিক্সের পলিসি। রিমি ডুকরে উঠল। হামজার বুকে কঠিন 2টো ঘুষি মারল। চোখের সামনে থেকে যান, আপনাকে সহ্য হচ্ছে না আমার। যা করেছি দলের প্রয়োজনে। তোমার চাচা আমাকে মারতে চাইলে ভালোভাবে মিটিয়ে নিতাম, কিন্তু সে আমার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করেছে বারবার। এটা ভয়ঙ্কর রিমি, যে তোমাকে নয় বরং তোমার দুর্বলতাকে টার্গেট করে। সে তোমার জন্য জাহান্নামের মতো ভয়ানক। আমার ক্ষতি করার চেষ্টা করেছে গোপনে, অথচ প্রকাশ্যে আর খারাপভাবে জয়ের দিকে হাত বাড়াচ্ছে। একবার ট্রাক চাপা দিয়ে পরের বার ছুরির আঘাত করে। মাঝারের প্রাপ্য ছিল যা তা পেয়েছে ও। এই নিয়ে তুমি বেশি বেশি করছো, পছন্দ হচ্ছে না ব্যাপারটা? ঝরঝর করে কেঁদে উঠল রিমি। আপনি বন্দুক চালাতে জানেন? জানা ছিল না আমার। হাস্যকর। হামজা ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত ভয়ানকভাবে হাসল। আমি বন্দুক চালাতে পারি না, এটা তোমার ফ্যান্টাসি রিমি। তুমি আমাকে এক ভদ্রলোক হিসেবে ভাবতে চাও, বাস্তবে যা আমি নই। আপনাকে নিয়ে আমার ধারণাগুলো কাঁচের মতো খান খান হয়ে গেছে। আপনার পিস্তল এই 2 বছর বাদে সেই দিন দেখলাম কাবাডের গোপন সিন্ধুকে তোলা। কেন হামজা এইসব লুকোনো রূপ কেন রেখেছেন নিজের মাঝে? হামজা শক্ত হাতটা রিমির কোমল গালে রাখলো। আরও আছে,
যেসব ধারণা করতে তোমাকে কঠিন বেগ পেতে হবে, এখন থেকে প্রস্তুত হও, নয়তো সেসব সহ্য করতে পারবে না। রিমি অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমার ভাই ছিল না, মাঝহারা ভাইয়া আমাকে কোলে পিঠে চড়িয়ে মানুষ করেছে। আপনি তার পেট ছিদ্র করে রেখে এসেছেন। আপনি মানুষ? মানুষই তো, রাজনীতির মানুষ। রাজনীতিতে মানুষ ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে? আব্বু বা চাচুকে তো নামতে হয়নি এমন। আপনি একটা ধোঁকা, একটা যন্ত্রণা, যা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি সইতে পারছি না। আপনার মুখ দেখলেও বুক ভেঙে আসছে। তুমি বোকা আর সরল রিমি। তোমার বাপ চাচা কি করেছে তা তো আর তোমার সাথে আলোচনা সবার ডেকে করেনি। নিজের বাপ চাচা তোমার কাছে খারাপ হবে না, এটাই স্বাভাবিক। আর রইল কথা মাঝারের, তো ও তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে তোমার এত মায়া। আর আমি আমার এই হাতে জয়কে মানুষ করেছি, আমার কি? তোমার এই জিদ কোথায় গিয়ে থামবে, কোন কোন মোড় পাড়ি দেবে জানা নেই। তবে এসব ঝেড়ে ফেল মাথা থেকে। ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি আমার নামের কবুল পরিয়ে তুমি আমার হয়েছ। অতএব আমাকে ঘিরে চিন্তাধারা থাকা উচিত তোমার। বাপের বাড়ি পর হয়েছে, আমি তোমার জাত পরিচয় এখন। রিমিকে কান্নারত রেখে বেরিয়ে পড়ল হামজা। সাদা ধবধবে পাঞ্জাবির ওপর গিয়ে ঘি রঙের মুজিব কোট বেশ মানিয়েছে শ্যামবর্ণের লম্বা শরীরটাতে। গাড়িতে ওঠার আগে কবির দ্রুত গিয়ে গাড়ির দরজা খুলতে গেল। হামজা রোদ চশমা খুলে বলল, এসব ফর্মালিটি দেখাবে না আমার সঙ্গে, পছন্দ না আমার। চারিদিকে পোস্টারে ছেয়ে গেছে পথঘাট, মাইকিং চলছে রাস্তায় রাস্তায়। সেই সব পেরিয়ে এগিয়ে চলল হামজার গাড়ি পলাশের ডেরার দিকে। দিনাজপুর শহরের সন্ত্রাস বিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রিত, রাজন ও তার ভাতিজা পলাশ। হামজার মোটেও ইচ্ছা ছিল না রিমিকে কাঁদিয়ে এসব করার, কিন্তু চাচা শ্বশুর মশাই খুব লাফাচ্ছেন, পাত্তাই দিচ্ছেন না হামজাকে। আজও ক্লাব ঘরের জানালার কাঁচ ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছেন। গোপন সূত্রে খবর পেয়েছে জয়কে কেসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনায় নেমেছে ঝন্টু সাহেব। সুতরাং পলাশের সাহায্য একান্তই দরকার এ সময়। ভোটের আমেজে এলাকা রমরমা হয়ে উঠেছে। আজ বিকালের সম্মেলনে কিছু লোক লাগবে হামজার, পলাশ দিতে পারবে সেই লোক। হামজা বেরিয়ে যেতেই জয় বেরিয়ে পড়ল ভার্সিটির ক্লাবের উদ্দেশ্যে। সেখানে ঝামেলা হয়েছে ছাত্র হোস্টেলে কিছু একটা। সাদা লুঙ্গি ও শার্ট পরে তরুকে ডাকলো। তরু এলে বলল, তোর বড় শালাটা নিয়ে আয়, এসে আবার দিয়ে দেবো, নাকি সমস্যা হবে? তরু কথা না বলে বেরিয়ে এলো। তার জানটা যেখানে হাজির সেখানে শালের কথা বলছে। শালটা জয়ই আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল। ভার্সিটিতে ঢুকতেই ছেলেরা ভিড় করে ফেললো জয়কে ঘিরে। এজন্য সাধারণত জয় ভার্সিটিতে ঢোকে মুখে রুমাল বেঁধে, ক্যাপ পরে, পেছনের ঝোপঝাড়ের রাস্তা দিয়ে। সামনে দিয়ে ঢুকলেই সালামের জবাব দিতে আর ছেলেদের ভিড়ে বিরক্ত ধরে যায় তার। অনেকে হ্যান্ডশেক করতে এগিয়ে এলো, ভালো আছে কিনা জিজ্ঞেস করলাম। ছেলেরা পেছনে, সামনে জয় হেঁটে এগিয়ে গেল ক্লাবের পথে। পথে হিন্দু ম্যাডাম শ্যামলী দাসের সঙ্গে দেখা হলো। জয় লম্বা করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম স্বল্প হাসলেন। এই কাজটা জয় ইচ্ছে করে করে, হামজা থাকলে ধমক দিত। সালাম নেই আর কি ঠিক না, কিন্তু জয়ের কাছে যুক্তি আছে। শান্তি সবার উপরই বর্ষণ করা যায়, তার উপর জয়ের তো কোনো ধর্মই নেই। কার্যালয়ে গিয়ে চেয়ার টেনে বসলো। প্রথমেই এলো একদল সেকেন্ড ইয়ারে পরীক্ষা শেষে ফাইনাল ইয়ারে বিদায় অনুষ্ঠানের আয়োজন বিষয় নিয়ে। জয় হিসেব দেখে কাগজটা টেবিলে রেখে বলল, এত সব বড়লোকে আয়োজন করার মানে নেই কোনো। জিলাপি অথবা বাতাসা ছিটিয়ে হরির লুট দিয়ে দে। কপাল চাপড়ালো ওরা সব। বোঝা গেল জয় এ ব্যাপারে আর কোনো কথা বলতে আগ্রহী নয়, তার সিদ্ধান্তই চূড়ান্ত। মজার ছলে আন্তরিক কথা আর আন্তরিক স্বরে বানোয়াট ভণ্ডামি করা লোক সে। পেপার ওয়েট নিয়ে খেলতে খেলতে বলল, হোস্টেলে কি হয়েছে? একজন বলল, থেমে গেল ছেলেটা, বাকিটা বলতেই ভয়। জয় হেসে ফেলল নিঃশব্দে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো, ছাদের দিকে মুখ তুলে বিড়বিড় করলো, আরমিন, 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 কি যে করো তুমি? এই তো খেয়াল থেকে বের হয়ে যাচ্ছ, আবার ঠিক কোনো না কোনো বেয়াদবি করে আগুন জ্বালাচ্ছ ভেতরে। চোখ খুলল। সাথে কি রে, থামলি কেন? শুনছি, বলে যা, থামিস না। ছেলেটার মুখ শুকনো। জয় সোজা হয়ে বসলো।
বিক্ষোভ চলছে এই নিয়ে, তাই তো? তোমাদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করাতে পারবে তো? এইরকম এই নীরব বিক্ষোভ করছে সবগুলো মহিলা মানুষের মতো পেছনে লুকিয়ে। ছ্যাঃ, শালারা হিজড়ার বংশ সব। এদের দিয়ে আদৌ সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে? এই যে গেট দিয়ে ঢুকলাম, একটা খোয়া পর্যন্ত ছুড়ল না কেউ। বিদ্রোহ সংগ্রাম পারে না এরা, অথচ ছাত্র রাজনীতিতে আছে লজ্জাজনক। সামনে এসে একটা বকা পর্যন্ত দিল না কোনো শালা। এই নাকি এরা ছাত্রলীগ, এরা যুব সেবক। শালারা বালের আন্দোলন শিখেছে। আমি হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য, কত দুঃখে আছি। অজান্তে হলেও আমার পদত্যাগ করিয়ে একটা উপকার করতে পারতো বেটা শালারা। খাস খাস মনে দোয়া দিতাম। সবার মুখে আতঙ্ক ছেয়ে গেল। জয় আমির পদত্যাগ করতে চায়। এই লোক মজার ছলে কঠিন সত্যি কথা বলে। জয় ডাকলো, সেজান, কাল সকালে ওদের কার্যালয়ে আনবি। আন্দোলন শেখাবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাবো। যা। সকলেই হাহাকার করলো। পেপার ওয়েট হাতে তুলে উঠে দাঁড়ালো জয়। রাহাতকে বলল, আগামীকাল একটা সম্মেলন ডাক, সকলে যেন উপস্থিত থাকে। কাল না হলে পরে কিন্তু দেরি হবে। কাল রাতে গাড়ি আমার ঢাকা থেকে ফিরতে দেরি হবে কয়েকদিন। বহুদিন পর জয়কে কার্যালয়ে পাওয়া গেল সেদিন। রাজনৈতিক কর্মীর মতো সাদা ভদ্র পাঞ্জাবিতে নয়, জয় আমিরকে দেখা যায় তার চিরচেনা ভূষণে। লম্বা শরীরে সাদা ধবধবে থানের লুঙ্গি, একটা শর্ট, তার উপর শাল জড়ানো, পায়ে চামড়ার স্যান্ডেল, তার বেল্ট খোলা। প্রয়োজন মতন ক্ষেত্রবিশেষ বদমাস। রসিক জয় আমিরের চেহারায় ফুটে ওঠে গম্ভীর এক নেতৃত্ববোধ। অনেকদিন পর কার্যালয় থেকে সে দলবল সহ ক্যাম্পাসে নেমে চক্কর দিল চারিদিক। এলএলবি বিভাগের ছাত্রী অন্তু, সেখানকার হেড হলেন শিক্ষিকা মনোয়ারা রহমান। জয় অনুমতি চাইল দরজার বাইরে দাঁড়িয়ে। এসো। ম্যাম কিছু লিখছেন। জয় সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলো কয়েক মুহূর্ত, পরে বলল, বসতে বলবেন না ম্যাম? চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকে ইশারা করলেন ম্যাম। বসলো জয়। কেন ডেকেছেন? নাস্তা এনেছেন ভালো কিছু? আপনার হাতের পাটিসাপটা খাই না কতদিন, ভেবেই খিদে লাগছে। পানি আছে ম্যাম? দুটো ঘুমের ওষুধ খাবো। আমার আবার ঘুমের ওষুধ পেটে পড়ার পর কাজ শুরু হতে দেরি হয়। এখন খেলে তবে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে পারবো। মনোয়ারা ধমক দিলেন। শাট আপ, চুপ করে বসো। জয় ঠোঁটে আঙুল ঠেকালো। ওকে, কিন্তু শুধু চুপ করতে বললেই হতো, বসে তো আমি আসি। মনোয়ারা কটমটিয়ে তাকালেন। জয় হাতের পেপার ওয়েটটা টেবিলে ঘুরিয়ে খেলছে, ঠোঁটে বাচ্চাদের মতো দুষ্ট হাসি। মনোয়ারা দীর্ঘশ্বাস ফেললেন।